মর্নিং, কেমন আছেন সবাই? দোয়েলে নীড়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কালকে থেকে আজকে একটু বেটার আছে শরীরটা, পেটের ব্যথাও কমেছে, বা এরপরে আর বাথরুম যেতে হয়নি, বারবার টয়লেটে যেতে হয়নি। তো এই যে ভাত বসিয়েছি, ভাত করব। যে আমি কুকারে রান্না করি না, কারণ হলো আমি যে বলেছি না কালকে যে আমি মার ঝরিয়ে খাই ভাত, কারণ আমার দেখেই বুঝতে পারছেন আমার শরীরটা যে ভালো নেই। খুব মানে গায়ে ব্যথা, জ্বর জ্বর আসলে যেমন হয় তেমনি আমার চেহারা খারাপ হয়ে যায়। যখন আমার অসুস্থ হই চেহারা খারাপ হয়ে যায়, আবার যখন সুস্থ তখন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমি সুস্থ কিনা। আর ওষুধ থেকে জানেন, এই দেখুন আমার মুখে কি হয়েছে, এই যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, ওষুধ থেকে এগুলো হয়েছে। আর একটু পরপর আমি মুখে জল দিচ্ছি, কারণ এত গরম কি বলবো আপনাদের, মুখে জল না দিয়ে থাকাই যায় না, একটু পরপর জল দিচ্ছি। আর টিয়া এদিকে টিভি দেখছে, আর আমি টিকে টিভি চালিয়ে দিই, কারণ ও বসে বসে কার্টুন দেখে। আর আমি রান্না বসিয়েছি, কারণ আজকে ও টিফিন দিতে পারিনি, কারণ জিয়ার টিফিনে ছিল আজকে ব্রেড আইটেম, মানে ব্রেডের কিছু দিতে বলেছিল, তো আমি দিয়েছিলাম ব্রেডের মধ্যে ক্রিম লাগিয়ে, সঙ্গে কিছু ফ্রুটস দিয়েছিলাম। তো ফ্রুটসের মধ্যে ছিল ম্যাঙ্গো আর বানানা, তো এইগুলো দিয়েছি। জিয়া যেহেতু এগুলো সকালে খাই না, তো ওকে আর কিছু বানিয়ে দিতে পারলাম না। ওকে বললাম যে তুমি যখন জিয়াকে নিয়ে আসবে তখন খেয়ে যাবে, না তো নিয়ে যাবে। তো এখন আসার টাইম হয়ে যাচ্ছে, আরও 1.5 ঘন্টা বাকি জিয়ার স্কুল থেকে আসার। আর জিয়ার স্কুল থেকে আসবে যখন, ওকে আগে 1 গ্লাস শরবত করে দেব, তারপর কী বলে 1 গ্লাস শরবত করে দেবো, কথা বলতে বলতে না এনার্জি চলে যায়। 1 গ্লাস শরবত করে দেবো, তারপরে দেবো হলো ওকে ফ্রাইড রাইস বানাবো, তো ফ্রাইড রাইস করে দিয়ে দেবো। ফ্রাইড রাইসটা খুব ভালোবাসে, এই জন্য ফ্রাইড রাইস বানিয়ে দেবো। আমি বাদাম টাদাম দিয়ে সব কিছু দিয়ে বানাই, তো ওর ভালো লাগে খেতে। আচ্ছা, যাই হোক, আর এখন আর কি বলবো, আর কাপড় মেলতে গেছিলাম নিচে। তো আমাদের ঘরে যে জেঠিমা আছেন, জেঠিমার মানে আমার দরজার ওই পাশে, মানে এই বাড়ি, আমি তো রেন্টে থাকি, তো যার বাড়িতে থাকি উনি খুব অসুস্থ। ওনারকে হসপিটাল নেওয়া হয়েছে, কারণ ওনার প্রেশার লো হয়ে গেছিলো কালকে, খুব প্রেশার, সুগারটা স্পেশালি নীল হয়ে গেছিলো, তো উনি ভীষণ বিছানায় পড়ে গেছেন। তো ওনাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। ওনার যেহেতু রেলের ডাক্তার দেখানো হয়, কারণ ওনার হাজব্যান্ড রেলে চাকরি করতেন, তো রেলের ডাক্তার দেখানো হয়, তো ওইখানে মালিগাঁও নিয়ে গেছে ওরা, রেলের যে হসপিটাল থাকে। বাবা, এটা ধরেছ কেন? এই যে এটা ধরছে, আমি উঠিয়ে রেখে দিই। এটা সবচেয়ে বড় বাচ্চাদের জন্য, এটা অনেক বড় রিস্কের ব্যাপার। এই চার্জারটা সবসময় উঠিয়ে রাখি, এখন হঠাৎ করে খেয়াল নেই, তো এটা খেয়াল করতে হবে। আপনারাও খেয়াল রাখবেন যদি আপনাদের ঘরে বাচ্চা থাকে, কারণ বাচ্চারা যখন তার দেখে তখন ওদের আরও অ্যাট্রাকশন হয়, ওরা আরও ওইটাকেই নিয়ে টানাটানি করে। এই যে এরকম প্লাগ লাগানো থাকলে সবসময় এভাবে উঠিয়ে রাখবেন। আমি ওই যে এখানে উঠিয়ে রাখি, এভাবে উঠিয়ে রাখবেন। উঠিয়ে রাখলে ওরা নাগাল পাবে না, নাগালের বাইরে থাকলে। আর যে পুচকুবুড়ি খালি গায়ে আছে, কি গরম, আমি এই জন্য ওকে খালি গায়ে রেখেছি। প্রচণ্ড ঘাম হচ্ছে, এটা আবার অবশ্য আমার ঘাম না, এটা জল দিয়েছি, জলটা আমি মুছিয়ে নিই আরামের জন্য। তো আমার যে ফোলাটা কবে কমবে, আমার গাল সব ফুলে গেছে হাতের ব্যথায়। ঠিক আছে, সারাদিন থাকুন, আমার সঙ্গে থাকুন, আপনার সাথে থাকলে আমার ভালো লাগবে, আর আমি ব্লগটা এগিয়ে নিয়ে যেতে পারবো, তাই না? আর এই যে আমার ঠাকুর দেওয়া বাকি, এগুলো সব ঠাকুর তো জানেনি, আমি আগে ঘরের সব কিছু শেষ করবো, তারপরে ঠাকুর দিই। সকালে ঠাকুর দিয়ে দিতে পারি, কিন্তু ঘর এত নোংরা থাকে যে এগুলো পরিষ্কার করতে করতে আরও 2 ঘন্টার ব্যাপার। তো সকালে 2 ঘন্টা আমার কাছে পাই না, কারণ রাত্রেবেলা আমার ঘুম হয় না। আমার সকালে 6:30 7টার আগে, মানে 6:30 ম্যাক্সিমাম, লেট হয় 6:30।
ম্যাক্সিমাম আমার লেট হয় সকালে 6:30 সময় আমি উঠি। উঠে উঠে 6:30 সময় উঠে কী করি, আগে জিয়ার টিফিন তৈরি করি, ওর টিফিন তৈরি করি, তারপরে জিয়াকে রেডি করতে হয়। তবে হ্যাঁ, জিয়াকে প্রায়ই ও মানে জামা কাপড় পরায়, কারণ জিয়া মানে একদিকে আমি টিফিন বানাতে থাকি, কারণ জিয়ার টিফিনটা কিন্তু অত সহজ না, কারণ ওদের টিফিনের পার্টটা একটু কঠিন, কারণ এক দিন এক রকম বানাতে হয়। একদিন ফ্রাইড রাইস বানাতে হয়, একদিন রাইস আইটেম আর কি একদিন বানাতে হয়, একদিন ব্রেড বাটার যেরকম আজকে দিয়েছি, ব্রেড ফ্রুটস এরকম, একদিন বিস্কিট কেক ফ্রুটস, তারপরে আরেকদিন লুচি তরকারি মানে কচুরি যেটাকে বলে, কচুরি তরকারি, তারপরে রুটি সবজি। আয় 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 যাও, ওই টুলটা নিয়ে টানাটানি করছে। এখানে টুলটা উঠিয়ে রেখেছি, টুলটা ভাঙা, ওর হাতটা ঢুকে যায় ওটার ভাঙাটার মধ্যে, অনেকবার ব্যথা পেয়েছে, তাই ওটা উঠিয়ে রাখি। আর ও এটাকে নামাবে বলে এখন চেষ্টা করছে। আর আগে ওই ঝুড়িটাতে রেখেছিলাম না, পাটা ঢুকে গেছে ঝুড়ির ভেতরে, মাকেও বার করতে পারছে না, আজকে বড় কঠিনভাবে ঢুকেছে। একটু যদি ঢুকতো আমি আর বের করতে পারতাম না, কেটে বের করতে হতো। তো মানে খুব বাজেভাবে ওইটা দেখতে হবে, এটা কী হয়েছে, ওটা কেন পা ঢুকে যায় এটা বুঝতে পারলাম না। এটাকে জানেন, এটা যদি ঝুড়িটা এখানে রাখি, সব বড় বাচ্চারা আসে খেলতে, তো ওরা এসে এটার ভিতরে উঠে ধুমধাম লাফিয়ে এটাকে ভেঙে দিয়েছে। এটা এখন একটু মানে কি বলবো, এটা সাইডগুলো না ফাঁকা হয়ে গেছে, এই জন্য এটা পুরো নতুন কিনেছিলাম। ওদেরকে বললে তো আর ওরা শোনেই না, জানি না কেন আজকালকার বাচ্চারা কেমন জানি। আমরা আগে একটু বললে বড়রা কেউ কিছু কথা বললে শুনতাম, এখনের বাচ্চারা শোনা তো দূরের কথা, ভয়ও পায় না, কিছুই পায় না, আর ভালো লাগে না জানেন। মেন কথা বাচ্চারা তো করবেই, আমরা বলি যে ওই জিনিসটাই ভুল, কারণ বাচ্চারা হয় গাছের চারার মতো, আপনি চারাকে যে সারে বড় করবেন, গাছের চারাকে যে সার দেবেন সেই সারেই সেটা বড় হবে, সেটা নষ্টও হয়ে যেতে পারে, আবার খুব ভালো হয়ে বড় হতে পারে। এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে যত্ন করছেন। অনেক সময় আমরা ভালো বিহেভিয়ার করেও দেখি বাচ্চারা অমন হয়ে গেছে, কিন্তু কোনো না কোনো জায়গায় আমাদেরই ভুল থাকে, আমরা আদরের মধ্যে বুঝতে পারি না আমরা কোন আদরটা করব আর কোন আদরটা করব না। আমরা সবটাই ভাবি ওকে, ও তো ছোটো বাচ্চা, ওকে এরকম বললে হয় নাকি, কিন্তু না, আপনি ছোটো থেকে যে শিক্ষাটা দেবেন সেটা বলবেন। আমি আমার মেয়েকেও পারি না, সত্যি কথা বলতে কি আমিও কখনো বুঝি না যে মানে এখন ওকে কী বলবো, কিন্তু যতটুকু সম্ভব না বাচ্চাদেরকে ছোটোবেলায় শেখাতে হয়, বড় হয়ে কিছু শিখবে না, বড় হয়ে যা অভ্যেস তাই করবে, এটা কিন্তু ফ্যাক্ট। আপনিও দেখবেন আপনি ছোট থেকে যেভাবে বড় হয়েছেন সেভাবেই আপনার চলতে ইচ্ছে করবে, একটু এদিক ওদিক হলেই মেজাজটা খারাপ হয়ে যাবে। কিন্তু যেহেতু আপনি যদি ছোটোবেলা থেকে একটা কালচারের মধ্যে বড় হন, তাহলে আপনার দেখবেন ওই কালচারটাই ভালো লাগবে, তাই না? তো এইভাবে বাচ্চাকে বড় করতে হয়। আজকালকার বাচ্চারা বড় কথা শোনে না, একদমই কথা শোনে না, কোনো বাচ্চা, আমি একজন করে তো বলতে পারি না, কোনো বাচ্চা। এই ঝুড়িটা পুরো নতুন ছিল, ঝুড়িটাকে সব বড়রা মিলে ঘাস করে দিয়েছে, আর আমার বিছানাটা লাফিয়ে তেরামেরা করে দিয়েছে। এখন নতুন বিছানা, জাস্ট বেশি দিন তো হয়নি, আমরা 6 মাস হয়েছে এখানে এসেছি, 6 মাসের মধ্যে বিছানাটা নড়ে পড়ে গেছে, পেছনটা ছিঁড়ে গেছে, এই একমাত্র এই বড়গুলি এসে লাফায়, এগুলো বললেও কথা শুনে না, কী করবো বলে তো লাভ নেই। যাই হোক, ঠিক আছে, দেখি ভাবটা কতদূর হলো, আর সঙ্গে থাকুন আমার, খাবার আসছে ফিরে। এই যে আমি এখানে টিয়ার খাবার তৈরি করে নিয়েছি, এটাতে হচ্ছে চিড়া, দুধ আর কলা, অল্প একটু চিনি মিশিয়ে পেস্ট করে এটা খাওয়াই। আসলে কি জানেন, চিড়া খাওয়ানো বাচ্চাদেরকে খুব ভালো, কারণ চিড়ার মধ্যে রয়েছে আয়রন, যেটা বাচ্চাদের গ্রোথে হেল্প করে, আর বাচ্চারা খুব তাড়াতাড়ি বড় হয়, পেটটাও ভরা থাকে অনেক সময়ের জন্য। আপনারা নিজেরাই চিড়া খেয়ে দেখবেন পেটটা কতক্ষণের জন্য ভরা থাকে, অনেক সময় ভরা থাকে। তো বাচ্চাদেরকে একবার খাওয়ালে বেশ আপনারা 3 ঘন্টা 4 ঘন্টা চলে গেলেও কোনো ব্যাপার না। আর তার সাথে ভালো করে জল খাওয়াবেন, যাতে হজম হয়ে যায়। আর হ্যাঁ, এই যে জিয়া খেলা করছে টিয়ার সাথে, আর ও এখন গুড গার্ল হয়ে গেছে, ও ঘর গুছিয়ে রাখছে আমার,
আর কি বলবো, ওকে না করলাম যে না বাবা, কিন্তু আবার ভাবলাম যে না, একটু একটু করুক, ও নিজের কাজটা নিজে শিখে নেবে। কখনো কখনো বাচ্চাদেরকে দিতে হয় করতে। কি গরম, মেঘ মেঘ ভাব, কিন্তু একটুকু ঠান্ডা না, গরমে গরম, বাপরে বাপ। অবশ্য বাইরে হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভিতর একটু ফোঁটাও ঢুকছে না। আর এই যে গরমের চুটে আমি বারবার করে লেবুর রস দিয়ে লেবুর শরবত বানিয়ে খাচ্ছি। আমি অবশ্য চিনি দিই না, আমি শুধু নুন আর লেবু দিয়ে। বাপরে বাপ। আর এই যে করলা ভাজা চলছে, আর এইদিকে যেটা হচ্ছে সবজি, দাঁড়াও, এই যে সবজি, আর এই যে ডিমের ঝোল। আজকে এগুলোই রান্না করেছি। আর ডাল আছে, ডালটাকে গরম করতে হবে, এটা ফেলে দিতে তো আর পারি না, তাই রেখে দিই। রেখে তবে বেশি পুরনো হয়ে গেলে আমি খাই না, একবেলাই, মানে যে বেলায় রান্না করি এর পরের বেলা পর্যন্ত মানে খাই, এর পরে আর খাই না, এরপরে আর খাওয়া হয় না। তো ও পারে না, মানে আমরা বাসি খেয়ে অভ্যস্ত নই, তবুও এখন ফ্রিজের সাথে অল্প স্বল্প, আগে তো ফেলেই দিতাম, কিন্তু খাবার ফেলা উচিত না। কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল, আমার বলছি ভীষণ গরম লাগছে, বলছি ফ্রিজের কথা বলতেই আমার একটা জিনিস মনে পড়ে গেল। আমার শ্বশুর বাড়িতে ফ্রিজ আছে, তো যেহেতু আমার হাজব্যান্ড তখন ফ্রিজের টাকাটা দিতে পারেনি, তো ওখানে যেহেতু ওদের বড় ভাই থাকে, শ্বশুরমশাই থাকেন, আমার শাশুড়ি মা রয়েছেন, তো আমার হাজব্যান্ডের তখন প্রমোশন হয়নি, জাস্ট চাকরিটা বেশি দিন হয়নি। আমরা ওই নতুন ঘরে গেছিলাম, তো আমার হাজব্যান্ডকে বলা হলো যে তুমি ফ্রিজের টাকাটা দাও আর ইনভার্টারের টাকা দাও। তো একসাথে ও পারবে না, ও বললো আমি একসাথে অতগুলো টাকা, টিভিও কেনা হবে, তো সবগুলোরই সবাই মিলে দিতে হবে, তাহলেই সবাই ইউজ করবে। মানে ইউজ করার কথা কেউ কিছু বলেনি, কিন্তু মানে ওইটাই বুঝতে পারছিলাম কথাবার্তায়। তো তখন ফ্রিজটা হঠাৎ করে কিনে আমরা না করেছিলাম যে এখন আমরা পারবো না দিতে, তো এখন কিনো না, কয়েকদিন পর কিনো, কারণ কিনলে আমরা কিছু টাকা দিতে পারবো। তারপর জিয়া হঠাৎ করে অসুস্থ হয়ে হসপিটাল চলে গেল, তার মধ্যে আবার এত গরমের মধ্যে আবার ইনভার্টার কেনা হবে, তো হসপিটালে এত টাকা খরচ হয়েছে কি বলবো, কারণ প্রাইভেট হসপিটালে টাকা অনেক বেশি লাগে। আর জিয়াকে অনেক দিন রাখতে হয়েছিল হসপিটালে, জিয়া ভীষণ অসুস্থ ছিল, তাই আমরা না করেছিলাম যে এখন তো পারবো না, তোমরা কিনলে কিনো, কিন্তু মানে আমার ঘরে আমার রুমে লাইন দিতে হবে না, আর আমরা ইউজ করব না, যখন আমরা পারবো টাকা দিতে তখন আমরা ইউজ করব। জোর করে ওই আমাদের রুমে দেওয়া হলো ইনভার্টারের লাইন, ঠিক আছে, দেওয়া হয়েছে। তারপর থেকে রোজ আমার শ্বশুরমশাই এসে বলতেন যে ইনভার্টারের টাকা দাও। তো আমি বললাম বাবা ওকে না করিনি যে ইনভার্টার কিনবো না, আমি তো না করেছিলাম, এখন তো দেওয়া পসিবল না, ও তো জানে। তারপরে বললো না ওকে বলো টাকাটা দিতে। তারপরে কি বলবো, এইগুলো নিয়ে একটু অশান্তি। আর ফ্রিজ মেনলি ফ্রিজের কথা বলি। ফ্রিজটা আমার ভাসুরমশাই কিনলো, ঠিক আছে, ভাসুরমশাই কিনলো, ভালো কথা, সবাইকে এসে বললো যে তোমরা তোমাদের প্রয়োজন মতো ব্যবহার করো, সবাই মিলেই আমরা ব্যবহার করব। তবে মানে স্পেশালি আমাকে বললো যে আসলে এই ফ্রিজটা কিনেছি সবার জন্য না, কিনেছি আমার মেয়ের জন্য, মেয়ে যাতে স্কুল থেকে এসে একটু ঠান্ডা জল খেতে পারে। বললাম ভালো কথা, কিন্তু আমি ওটা না সিরিয়াসলি নিইনি, যে সবার জন্য না, যে কথাটা বললো আমি সিরিয়াসলি নিইনি কথাটা, ভাবলাম ঢঙ্গের সোর্সেই বোধহয় কথাটা, কিন্তু কথাটা সত্যি। আমরা যদি জলও রাখতাম, ওর ওয়াইফের মানে আমার জালের মুখটা হাঁড়ি হয়ে যেত। ইভেন ঘরে একটাই টেবিল, খাওয়ার টেবিল চেয়ার,
ওখানেও বসতে দিত না, বসলে মুখটা হাঁড়ি হয়ে যেত। যেহেতু আমার রান্না করতে একটু দেরি হতো, কেন কি মাকে তো অল্প জায়গা দিতে হতো, আমি আর মা বাটাবাটি করে রান্না করতাম, কারণ স্পেসের জন্য জায়গা নেই বলে। তো মাকেও জায়গা দিতে হতো, মার তো অতটা সেন্স ছিল না যে আমাকেও একটু জায়গা দিতে হবে, আমার ছোট দুটো বাচ্চা আছে, ওদেরকেও খাওয়া দিতে হবে। মা কী করতো, সকাল 12টা অবধি বাসনই মাজতো, আমি আর জায়গা পেতাম না, না পেয়ে আমার দুপুরে আর রান্না করতে ভালো লাগতো না, তো একটু স্লো হয়ে যেতাম, তো আমার 3টা বেজে যেত রান্না শেষ করতে করতে। তো 3টার সময় আমি জিয়াকে খাওয়াতে বসলাম, তো যদি বসতাম তাহলে মুখটা হাঁড়ি হয়ে যেত, কারণ আমার জালের তখন মেয়ে, সবাই খাবে এক টেবিলে বসে। তো একই ঘরের মানুষ তো এক টেবিলে বসে খাওয়াই যায়, তাই না? যে যাই রান্না করুক না কেন, এক টেবিলে বসে খাওয়াই যায়। জানি না কেন ও অ্যাডজাস্ট করতে পারতো না, আর দোষ দিত যে আমি অ্যাডজাস্ট করতে পারি না। তো আমি এটা বুঝতে পারলাম, বুঝে আমি কী করলাম, আমার শাশুড়ি মা প্রায়ই আমাকে তাইশ দিতেন, যে তাড়াহুড়ো লাগাতেন, যে তুমি তাড়াতাড়ি করো, এই করো সে করো, না করলে গালিগালাজ করতেন। তো আমি কী করলাম, আমি আমার রুমে বসেই খাওয়ানো শুরু করলাম। তারপর টিয়া আমার পেটে আসাতে আমি তো নিচে বসে খাওয়াতে পারি না, উপরে বসতে হয়। একটা টেবিল আনলাম, আমার ছোট্ট একটা বেডরুম, আমার যে পিছের যে স্টোর রুমটার মতো একটা বেডরুমের ভিতরে কি না ছিল, আমরা খাওয়া থেকে ধরে সব কিছু করতাম। আর বেডরুমের 2 সাইডেই দরজা থাকায় আমরা এক সাইডে বেরোতে হতো, 2 সাইডেই বেরোনোর জন্য জরুরি ছিল। তো 2 সাইডে দরজা থাকায় আমি এক পাশে তো জিনিসই রাখতে পারতাম না, তবুও এঁটো সেটো করে কোনো মতে জিনিসগুলো নিয়ে রেখেছিলাম। তো তারপরে বুঝতে পারলাম যে আমরা টেবিলে খেতে পারবো না। তো আমার এটা ইনসাল্ট ফিল হতো, যে মানে কীরকম মুখ হাঁড়ি করে বসে থাকে, কথা বলে না, এরকম একটা ব্যবহার করতো। তো আমি বাবাকে বললাম, বাবা আরেকটা টেবিল যদি আনো, একটু বড় সড়ো টেবিল যদি আনো, এক সাইডে আমরা, বাবা তুমি একটা টেবিল কিনো। তো উনি বললেন, না ওইটাতেই খেতে হবে, আর পারবো না টেবিল কিনতে। আমি কেন বলছিলাম, বাবা কিনলে তো সবাই ইউজ করবে, আমি কিনলে তো ওরা ইউজ করবে না, এরকম আর কি ব্যাপার ছিল। যেহেতু ওরা এই ব্যাপারটা আমার সাথে করতো, তো অবভিয়াসলি আমি যদি কিনি তো আমারটাতেও বসবে না, তাই না? তো আমি ভাবলাম যে বাবা কিনলে তো আর এগুলো হবে না, সবাই মিলে ইউজ করবে। আর যেহেতু উনি বাড়ির কর্তা, তো আমি বলছিলাম, তো আমারটাতে রাজি নেই। তো তারপর আমি একটা ছোটো মোটো টেবিল কিনেছিলাম। টেবিলটা পাতলে আর এদিকে ওদিকে যাওয়ার রাস্তা নেই এক ফোঁটাও। আর কী হতো, মানে আমি তরকারি আনতে যে উঠে যাব, এটা পসিবল ছিল না। তো আমি কী করতাম, 2টো টুল নিয়ে, একটা টুলের উপর থালা, একটা টুলের উপর আমি বসতাম। আগে তো নিচে বসেই খেতাম, কিন্তু পেটটা বড় হয়ে যাওয়াতে, বেবির প্রেগনেন্সির জন্য নিচে বসে খেতে পারছি না, মানে খুব কষ্ট করেছি, খুব হাতে নিয়ে ভাত খেতাম। তবুও কেউ বলেনি যে আসো চেয়ারে বসে টেবিলে বসে খাও। ওরা হয়তো পারমিশন দিলে আমি ওই হেজিটেটটা করতাম না, না, ওরা কখনোই আমাকে পারমিশন দেয়নি। আমি কষ্ট করে আমার রুমের মধ্যে নিচে বসেই খেতাম, তারপরে টুলের মধ্যে বসে খেতাম। টুলেও বসতে প্রবলেম হতো, একটা টাইম এসে গেছিলো দাঁড়িয়ে রান্না করতে করতে টুলের মধ্যে বসে খেতেও আমার মানে খুব কষ্ট হতো, কারণ আমার তলপেটটা পুরো নিচে ঝুলে গেছিলো। খুব কষ্ট করেছি, মানে এগুলো দিন মনে হলে আমি ভুলতে পারি না, কাকে বোঝাবো এগুলো কথা। ওই এখন ওই ফ্রিজের জলটা খাচ্ছি, তো মনে হচ্ছে ফ্রিজে যখন জল রাখতাম, আমার জাল বলেছিল আমাকে যে ফ্রিজে আমরা নিরামিষ রাখবো, ফ্রিজে কিছু ব্যবহার করতে পারবে না, কারণ ওখানে ডিম টিম রাখা যাবে না। কিন্তু আমি তো কখনোই বলিনি যে আমি ডিম রাখবো, মাছ রাখবো, মাংস রাখবো, এগুলো তো বলিনি। আমি শুধু জল রাখবো অতটুকুই ভেবেছিলাম, কারণ আরেকজনের ফ্রিজে ওর জিনিস থাকবে, একটা প্রবলেম না। তো আমি এটা বুঝে আমি ভাবছিলাম যে খালি জল রাখবো, কিন্তু আমি জল রাখাটাও ওদের পছন্দ ছিল না। আর বারবার ধরবো, একটা কিছু নষ্ট হলে শুধু ডাইরেক্ট আমার উপরেই দোষ পড়বে, তাই আমি ধরতেও হেজিটেট করতাম। আর আমার এই জন্য, আর সবাই দেখাতো কি আমি হিংসুক, আমি মানে অ্যাডজাস্ট করতে জানি না, কিন্তু সারাদিন কি ঘটতো ঘরের মধ্যে সেটা কেউ কাউকে তো বলতো না, কারণ মেয়েগুলো, আমাদের ওই বাড়ির মেয়েগুলো ছিল ভীষণ পাজি, যারা মানে সংসারকে কীভাবে ভাঙা যায় একভাবেই জানে, আর সংসারকে কীভাবে এক করা যায় জানে না।
আর আরেকদিন বলবো শেষমেশ আমার সাথে কি হয়েছে। তারপরেই আমি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছি। আজকে জলদি আমার হাজব্যান্ড এসে এখানে ফার্স্ট ফ্রিজটা নিয়েছে। এইটার মস্ত একটা বড় রিজন যে আমার মেয়ে আমি যাতে ভালো করে এটা ইউজ করতে পারি, এই জন্য কিনেছে। এটাই মানে কি বলবো, একটা দিন কাটিয়েছি। তারপরে আচ্ছা যাই হোক, আমি শরবতটা খেয়ে নেই, এগুলো কথা না মনে করাই ভালো। অনেক কথা আছে যা মানে জীবনে কখনো ভুলাই যায় না। আর সবচেয়ে বড় কথা, প্রেগনেন্সির সময় যখন কষ্ট করতে হয় তখন তো আরও ভোলা যায় না। মানুষকে দেখানো যায় বাইরে বাইরে আদর করে, যেমন আজকে আপনি আসলেন আমার ঘরে, আমি সবাইকে দেখালাম যে আমি খুব আপনার জন্য কাজ করছি, এই করছি সেই করছি, কিন্তু আদৌ আমি আপনাকে ভালোই বাসছি না। আমি মনে মনে বলছি কখন যাবে, তাই না? তো ওগুলো আদরের কোনো প্রয়োজন নেই। আমার একটা মানুষ পেশেন্ট, সে প্রেগনেন্ট, তাকে সময়ে আমি যত্ন করলাম না, তাকে দিয়ে শুধু কাজই করালাম, এর কোনো মানে হয় না। আর আমার শরীর তো সবচেয়ে বড় ভালো কি, মানে ঘরের মাছ টাছ সব আমাকে দিয়ে রান্না করিয়ে আমাকে বলতো মাছ ভাজাটা করে রেখে দাও। তো আমি বললাম মাছ ভাজাই যদি করতে পারি তাহলে তরকারিটা রেঁধে দিলে কী হয়। আর আমি আগে রান্না করতাম, উনি আমাকে বলতো যে না তোমার পারবে না, জিয়ার স্কুল আছে, ও তো সময় নিয়ে তুমি পারবে না, আমি আমাদের রান্নাটা করব। শেষে আমি ওকে বলেছিলাম যে বাবাকে গিয়ে বলো যে মা না করছে আমি রান্না করতে। শেষে তো আমার দোষ দেবে যে আমি শাশুড়িকে হেল্প করি না, আর আমি শাশুড়িকে রান্না করে দিই না। কিন্তু ও সেটা বলেনি। আলটিমেটলি এটাই হলো, যেদিন ঘর ছেড়ে আসলাম এর আগের দিন বাবা বললেন যে আমি ওনাদের জন্য কিছু করিনি। ভালো হয়েছে, তাই না? পুরস্কার পেয়ে গেলাম। এতদিন যে করে খাওয়ালাম, আমার শাশুড়ি মা আমার শ্বশুরকে আমার কাছেই রেখে যেত যে তুমি একটু ভাত তরকারি দিও বলে রেখে যেত বেড়াতে। আর দুদিন পর 2 সপ্তাহ কোনো রকম ঘরে কাটাতো, তারপরেই মামার বাড়ি চলে যেত। 2 সপ্তাহ ঘরে কাটাতো, তারপরেই মামার বাড়ি চলে যেত। আমাদের ইচ্ছে থাকুক না থাকুক, আমাদের ভালো মন্দ কিছু ভাবতো না, চলে যেত। স্পেশালি আমার ক্ষেত্রে সত্যি কথা এটা। আসলে মানুষ যার কাছ থেকে বেশি পায় তাকেই লাথ দেয়, তাই না? লাথি মারে না, এটা তো মানুষের নিয়ম। তো তারপরে অনেক বেরিয়েছেন, তখন কার কাছে রেখে যেতেন শ্বশুরকে? আমার কাছে। বাবা এসে ভাত নিয়ে নিত নিজে নিজে, আমি দৌড়ে যেতাম গিয়ে বাবা ডাকতো না, আর দৌড়ে যেতাম, দৌড়ে গিয়ে ভাত দিতাম। ভাত দিয়ে চাল ভাজা খেতে ইচ্ছে করতো, ভাজা খেতে দিতাম। তারপরে অনেক দিন বাটাও দিয়েছি, বাটা খেতে ভালোবাসে বলে বাটাও তৈরি করেছি। আমার পাটা ফুটাতে বাটতে খুব অসুবিধা হতো পেটের অপারেশনের জন্য, তবুও আমি বসে বসে বেটে ওনাকে খাইয়েছি। সব ভুলে গেছি। আসলে খাওয়াগুলো তো মানে ল্যাট্রিনের সঙ্গে বেরিয়ে চলে যায় না, তাই ভুলে যায় মানুষ। মুখে দিয়েছি, আবার থেকেছে নাকি পেটে? এটা তো ল্যাট্রিনের সঙ্গে, পটির সঙ্গে বেরিয়ে গেছে। তো মানুষ যে কতটা স্বার্থপর এটা আমি কি বলে বুঝাতে পারবো না। আমার লাইফে একটা মস্ত বড় একটা এক্সপিরিয়েন্স, যা মানুষ চিনতে আর বাকি রইল না। থ্যাঙ্কস টু হাজব্যান্ড, মানে আমার হাজব্যান্ডকে আমি থ্যাঙ্কস দিই যে ও ওদের মতো না, ও এরকম না। দেখো, মাথা ঠান্ডা থাকলেই আমি আমার মেয়েদেরকে বড় করতে পারবো। আমি যদি সুস্থ না থাকি, আমি যদি অসুস্থ হই, তাহলে কি করে বড় করব? আর এগুলো না চিন্তা করতে করতে প্রেগনেন্সিতে এত চিন্তা করেছি, সেকেন্ড প্রেগনেন্সিতে এত সমস্যায় ভুগেছি, এত চিন্তা করেছি। আপনারা তো জানেনই সুগারের মেইন হলো গিয়ে চিন্তা না করা, টাইম টু টাইম খাওয়া, ঘুমানো, যে এই 3টের মধ্যে একটাও ছিল না আমার টাইমে। সময় কুলাতে পারতাম না কাজ করতে করতে, সত্যি সময় কুলাতে পারতাম না, গায়ে লাগতো। তারপরে এই জন্য সুগারটা হয়ে গেল। জীবনটা কার গেল? আমার গেল, তাই না? ও হয়তো খানিকের জন্য দূরে হয়েছে, কিন্তু জীবনটা তো শেষ হয়ে গেল আমার। আপনারা তো জানেনই সুগারটা কতটা খেয়ে নেয় একটা মানুষের জীবনটাকে। তাই আর কি বলবো, কতটা মানুষ আছে আমার জীবনে যাদেরকে আমি কখনো ক্ষমা করতে পারবো না। এরা কোনো দিন আমার চোখের সামনে আসলে আমি রিয়েলি আমার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে, কারণ আমি পারবো না আর জীবনে কোনো দিন নিতে ওদেরকে।
এই যে আমার ঠাকুর দেওয়া শেষ, তখন ছিল সন্ধ্যের সময়, আমি সন্ধ্যের সময় ঠাকুর দিতে পেরেছিলাম। এখন জিয়াকে নিয়ে বসবো একটু পড়াতে। আর আমি ব্লগটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করব আজকের ব্লগটা, কারণ আমার শরীরটা খুব খারাপ, ব্লগ করার মতো আমার উপায় নেই। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা, বাই বাই, গুড নাইট। গুড ইভিনিং বলবো না গুড নাইট বলবো কে জানে, তবে গুড নাইট বলে দিচ্ছি। আবার আসবো ফিরে।